সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে প্রাকৃতিক দিক থেকে একে অপরের উপর নির্ভরশীল এই দুটি দেশ। এই যেমন বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। এই দেশে ছোট বড় অসংখ্য নদ নদী থাকলেও বর্তমানে 1008টি নদ নদী টিকে রয়েছে। আর এসব নদ নদীর মধ্যে 57টি আন্তর্জাতিক নদী রয়েছে। এই নদীগুলোর মধ্যে আবার 54টি ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। এই নদ নদী বয়ে চলার পথে উজান থেকে পানির সাথে পলিও টেনে নিয়ে আসে, যে কারণে দেশের ভেতরে ছোট ছোট নদীতেও চড় পড়ে যাচ্ছে। আবার এসব নদীকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে ভারত। এই নদীগুলোর উজানে অসংখ্য বাঁধ কিংবা ব্যারেজ দিয়ে বাংলাদেশে পানি আটকে রাখছে, আবার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে ভারত। ইচ্ছে খুশি মতো আচরণ করছে দেশটি। বিশেষ করে তিস্তা নদীর বেলাতে যা ইচ্ছে তাই করছে তারা। পানির ন্যায্য হিস্সা দিতে নারাজ ভারত। সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে নতুন করে আশার আলো তৈরি হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সার পাওয়ার ব্যাপারে নতুন আশার আলো দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে ভারতকে ছাড় দিতে চান না। সম্প্রতি এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সাথে খোলামেলা কথাও বলেছেন তিনি। প্রশ্ন হচ্ছে, তিনি কি বলেছেন? বাংলাদেশ কি তিস্তা নদীর ন্যায্য হিস্সা আদায় করতে পারবে? এসব প্রশ্নের উত্তর সহ তিস্তার পানির ন্যায্য হিস্সার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। সৈকত, পাহাড় পর্বত, খালবিল, বাওর হাওরের এই দেশটি 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি। ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটির এই দেশটিকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত। দেশটির সাথে বাংলাদেশের 4,156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে মূলত পাহাড়ি অঞ্চল, যেখানে 3000 ফুট পর্যন্ত উঁচু পাহাড় রয়েছে। ত্রিপুরার সীমান্ত ঘেঁষে রয়েছে বাংলাদেশের 7 জেলা। উত্তরে মৌলভীবাজার ও হবিগঞ্জ, পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা, দক্ষিণে ফেনী ও চট্টগ্রাম এবং পূর্বে খাগড়াছড়ি জেলা। ত্রিপুরা রাজ্যের পাহাড়গুলো থেকে উৎপন্ন হয়ে বেশ কয়েকটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা 54টি আন্তর্জাতিক নদীর মধ্যে 15টি ত্রিপুরা দিয়ে বাংলাদেশে পানি বহন করে আনছে। এর মধ্যে জুরি, মনু, ধলাই, লংলা, খোয়াই, সুতাং, সোনাই, হাওড়া, বিজনি, সালদা, গোমতী, ডাকাতিয়া, সিলোনিয়া, মহুরী ও ফেনী নদী রয়েছে। এর মধ্যে ত্রিপুরা থেকে 6টি নদী উত্তর, 6টি নদী পশ্চিম দিকে এবং 3টি নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বৃষ্টির পানি এই 15টি নদী দিয়ে অল্প সময়ের মধ্যে প্রবল বেগে বাংলাদেশে প্রবেশ করে। আর এই বৃষ্টির পরিমাণ অনেক বেশি হলে তা ত্রিপুরা রাজ্য সহ এর আশপাশ এলাকা সহ বাংলাদেশের 7টি জেলায় বন্যা তৈরি হতে পারে, যাকে বলা হয় আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড। ত্রিপুরা ছাড়াও সিলেট, সুনামগঞ্জ অঞ্চলের উত্তরে উঁচু উঁচু পাহাড় বেষ্টিত ভারতের মেঘালয় রাজ্যের অতিবৃষ্টির পানিও বাংলাদেশে মাঝে মধ্যেই আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড তৈরি করে। গত মে-জুন মাসে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে কয়েক দফায় ভয়াবহ আকারে আকস্মিক বন্যা হয়েছিল এখানটার কারণে। ভারত থেকে যে অঞ্চল দিয়ে বন্যার পানি বাংলাদেশে প্রবেশ করুক না কেন, সেই পানি এদেশের প্রধান নদীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে নিষ্কাশিত হয়। কিন্তু অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এই বন্যা দেখা দিলে
বঙ্গোপসাগরের অতিমাত্রার জোয়ারের কারণে সেই বন্যার পানি ধীর গতিতে সাগরে নামতে থাকায় বন্যার প্রকোপ বেড়ে যায় এবং বন্যা দীর্ঘস্থায়ী হয়। এতে এই অঞ্চলের মানুষের বানের পানিতে কষ্টের যেন আর সীমা থাকে না। কিন্তু উজানের দেশ ভারত তার সুবিধা মতো এসব পানি ব্যবহার করে থাকে। সে কারণে তারা ভারতের উৎপন্ন এসব নদীর মুখে বাঁধ দিয়ে পানি আটকে রাখে, আর তাদের যখন পানির প্রয়োজন পড়ে না তখন পানি ছেড়ে দেয়। এতে করে বাংলাদেশে বন্যা তৈরি হয়। বিপাকে পড়ে এই অঞ্চলের অর্থাৎ ভাটির মানুষ। ভারতের সাথে বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী রয়েছে তার 36টি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে। এই নদীগুলোর মধ্যে অন্যতম তিস্তা। প্রায় 240 বছর পুরনো নদীটির উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়ে থাকে। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত, যা উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। 1787 সালের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলেছে। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে, যার দৈর্ঘ্য 315 কিলোমিটার। এর মধ্যে 200 কিলোমিটার ভারতে এবং 115 কিলোমিটার বাংলাদেশে পড়েছে। তিস্তার মাসিক গড় পানি অপসারণের পরিমাণ 2430 কিউসেক। তিস্তার উৎপত্তিস্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করা হয়েছে। 1998 সালে বাংলাদেশ সীমান্তের 60 কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে। মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। এই বাঁধে 54টি ফটক রয়েছে, যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয়। শুধু এটিই নয়, তিস্তার উজানে আরও পরিকল্পিত 15টি প্রকল্প রয়েছে, যা পানি প্রবাহে বাধা দেয়। এই নদীর ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয়, তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপদকে। গেল 2014 সাল থেকে ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে, ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারে শুকিয়ে যায়, রূপ নেয় বিরান চরাঞ্চলে। ধুধু বালুকাময় নদী যেন খা খা করতে থাকে। ভরা বর্ষার তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্নভাবে ধরা দেয়। এতে করে তিস্তা নদীর ওপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয়া আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে। এতে হতভাগা তিস্তা পাড় তথা এদেশের মানুষ। পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের 16 জেলার কৃষক। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায়, আর যে অংশে একটু পানি থাকে সেখানটি খালের মতোই দেখায়। এই পানিতে মাঝে মধ্যে মৎস্যজীবীদেরকে জীবিকার সন্ধান করতে দেখা যায়, যদিও খুব একটা মাছের দেখা মেলে না সেই সময়ে। অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবে অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে। বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খেপাটে হয়ে ওঠে এই নদী।
তিস্তার ওপর নির্মিত গজলডোবা ও অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা দেয়। এমনিতেই তিস্তা হড়কা বন্যাপ্রবণ নদী। এখন গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধামতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফাভাবে। এতে বাংলাদেশের তিস্তা অববাহিকা বন্যা কবলিত হয়ে পড়ে। এমনকি কোনো কোনো বছরে 7 বারও এ ধরনের হঠাৎ বানের কবলে পড়েছে উত্তর জনপদ। এই নদীর সাথে যুদ্ধ করেই বেঁচে আছে ভাটি অঞ্চলের মানুষ। ভারত ও বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে অন্যতম তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। 1983 সালে প্রতিবেশী দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির 39% ভারত এবং 36% বাংলাদেশ পাবে। 2011 সালে ভারত বাংলাদেশকে 37.5% পানি দিতে সম্মত হয়। এই বিষয়ে চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি, যার কারণে তিস্তা সেচ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পায়নি। অকেজো হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায়। ভারতের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকার বিদায়ের পর অন্তর্বর্তী সরকার তিস্তার পানি চুক্তির বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবার তার সুরে সুর মিলালেন প্রধান উপদেষ্টাও। আর এতেই তিস্তা পাড়ের মানুষের মাঝে নতুন আশার আলো দেখা দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সাথে খোলামেলা আলাপের সময় তিস্তার বিষয়টি উঠে আসে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে উল্লেখ করে তিনি জানান, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলেও মন্তব্য করেন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস। বাংলাদেশ তিস্তার মাধ্যমে কতটুকু পানি পেতে পারে সে বিষয়টি পরিষ্কার হওয়ার দরকার বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। সেই সাথে বিষয়টি সমাধান প্রয়োজন বলেও মনে করেন তিনি। আর এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রশংসা করে পানি বিশেষজ্ঞরা বলছেন, এমন ইঙ্গিতের ফলে নতুন আশার আলোর সঞ্চার হয়েছে বাংলাদেশের, বিশেষ করে তিস্তা পাড়ের মানুষের মাঝে। একই সাথে তিস্তার পানি বন্টনের বিষয়ে আর কোনো ছাড় না দিতেও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন কেউ কেউ। কেননা সামনের শুকনো মৌসুমে তিস্তার পানির জন্য যাতে আর হাহাকার করতে না হয় সেদিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এজন্য প্রয়োজনে জাতিসংঘের আগামী অধিবেশনের সাইড টেবিল বৈঠকেও প্রতিবেশী দেশ ভারতের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান করার দাবিও জানিয়েছেন তারা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।